ওয়েলকাম টু চ্যাপ্টার 5। আমরা চৌধুরী মইজুদ্দিন বিশ্বাসের লাইফের ক্রোনোলজি আমরা জানতে পারছি। তো এখন আমরা যে বন্ডে এসেছিলাম সেখানে হচ্ছে যে 1883-তে পিপলস অ্যাসোসিয়েশন অফ ফরিদপুর সংগঠিত হয় এবং ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন অফ ফরিদপুর তৈরির কাজ চলতে থাকে। তো উনি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন মানে ডিস্ট্রিক্ট কাউন্সিল উনি যখন এটা সংগঠিত করেন এবং উনি আহ্বান দেন, কলকাতাতেও ওনার যাতায়াত তো রেগুলার বেসিসে ছিল, সেখানেও উনি আহ্বান দেন যে ওখানেও যারা অন্যান্যরা ছিল যে আপনারাও শুরু করে দেন, লেটস গেট দিস ওয়েভ স্টার্টেড। আমরা ডিস্ট্রিক্টে আমরা এরকমভাবে ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশনস ফর্ম করা শুরু করি। তো ন্যাচারালি মানে দ্য ব্রিটিশ গভর্নমেন্ট এই জিনিসটা মোটেও পছন্দ করেনি প্রথমে, এবং এখানে যার কারণে এই জায়গাটাতে যে ওনার এই ভূমিকাটা আছে এটা এটা তারা মানে সহজে তাকে সেটা কৃতিত্ব বা ক্রেডিট মানে তাদের আর্কাইভসে সহজে দিতে চায়নি। বাট বেসিক্যালি ফরিদপুরকে দিয়েই এই প্রসেসটা মানে শুরু হলো। তো ডিস্ট্রিক্ট কাউন্সিল গঠন হলো এবং ওরকমভাবে আস্তে আস্তে অন্যান্য জায়গায় ডিস্ট্রিক্ট কাউন্সিল হওয়া শুরু হলো। সো দ্য হোল উনি খুব সুন্দরভাবে এটাকে পিচ করলেন। উনি বললেন যে দেখেন, আপনারা যদি এরকমভাবে ডিস্ট্রিক্ট কাউন্সিল যদি না তৈরি করেন তাহলে কিন্তু ডিসকন্টেন্ট বাড়তে থাকবে এবং আবারও ওই সিপাহী বিপ্লবের মতো এবং অন্যান্য এ ধরনের বিপ্লবের আকারে ডিসকন্টেন্ট কিন্তু প্রকাশ পাবে। তো সেটা না হয়ে ইট ইজ বেটার দ্যাট আমরা একটা সংগঠিত ওয়েতে আমরা কাজ করি। তো সেভাবে আমাদেরকে একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি, আপনারা সেখানে থাকবেন। ইউ উইল ডেফিনেটলি হেড দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল, বাট আমরা সবাই সেখানে পার্টিসিপেট করব। আমরা আলাপ আলোচনা করব যে এই এলাকা থেকে যে ট্যাক্স উঠছে, যে রেভিনিউ উঠছে, এটা এই এলাকার উন্নয়নে আপনারা কতটুকু ব্যবহার করবেন, কোন পোর্শন নিয়ে যাবেন আপনারা সেন্ট্রালি, এবং পুরো জায়গার উন্নয়ন ম্যানেজমেন্ট আমাদের একটা সে থাকবে এই পুরো মানে সিস্টেমের মধ্যে। সো দ্যাট ওয়াজ দ্য কনসেপ্ট। তো এই কিন্তু শুরু হলো দ্য হোল প্রসেস, যেই প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু আসলে মানে আমাদের আসল যে স্বাধীনতার কিন্তু বীজ বপন এই প্রক্রিয়া থেকেই শুরু আসলে। তো এই জিনিসটা এবং তখন ফাইনালি কিন্তু মানুষ তখন আস্তে আস্তে তখন একটু সাহস পাওয়া শুরু করলো যে আসলেই আমরা যদি ট্যাক্সটা দিয়ে রাখি তাহলে সেই ক্ষেত্রে আমরা কেন কথা বলবো না, আমরা কথা কেন বলার সুযোগ পাবো না। আমরা তো বেশি কিছু বলছি না, আমরা একটা জায়গায় বসে আমরা আলাপ আলোচনা করব, এতটুকু স্পেস তো আমাদেরকে দিতে হবে। তো এই যে সাহসটা চৌধুরী মইজুদ্দিন সাহেব, যে এই সাহসটা সবার মধ্যে সঞ্চার করতে পেরেছিলেন, এটা ওনার পার্সোনালিটির স্ট্রেংথ দিয়ে, এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং একটা ইনডাইরেক্ট একটা স্ট্রং ভূমিকা এটা উনি পালন করলেন ইন মানে দ্য ক্রিয়েশন অফ দ্য অল ইন্ডিয়া কংগ্রেস পার্টি 1885 সনে। এবং সেই প্রক্রিয়ার ভিতরে অম্বিকাচরণ মজুমদার ওয়াজ ডিপলি ইনভলভ। পরবর্তীতে অম্বিকাচরণ মজুমদার ইভেন কংগ্রেসের প্রেসিডেন্টও হয়েছিলেন। তো আর সেই অম্বিকাচরণ মজুমদার চৌধুরী মইজুদ্দিন বিশ্বাসের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন। তো ন্যাচুরালি মানে কংগ্রেসের এই পুরো ক্রিয়েশন প্রক্রিয়ার মধ্যে চৌধুরী মইজুদ্দিন বিশ্বাস অম্বিকাচরণ মজুমদারের থ্রু দিয়ে আরও বেশি ইনভলভ হয়ে গেলেন। এবং মানে অম্বিকাচরণ মজুমদার এনে বললেন যে আপনি এরকম যেভাবে ডিস্ট্রিক্ট কাউন্সিলস করছেন, এখানে কিছু লয়ার্স, উকিল, কিছু ল্যান্ড ওনার্স, তারা এরকম একটা কিছু করতে চাচ্ছে, তো আপনিও এটার মধ্যে কোনোভাবে যদি ইনভলভ হতে পারেন তাহলে খুব ভালো হয়। তো তখন চৌধুরী মইজুদ্দিন বিশ্বাস বিকেম ওয়ান অফ দ্য ফাউন্ডিং পেট্রনস, মানে এটার ফিনান্সিয়ার্স অফ দ্য পার্টি। এবং তাদের যে পার্টির বিভিন্ন সভা সমিতি, বিভিন্ন জায়গায় কথাবার্তা, অ্যাক্টিভিটি আয়োজন, মিলনায়তন ইত্যাদি, এইগুলোর ফান্ডিংয়ে হি বিকেম ওয়ান অফ দ্য মেজর কন্ট্রিবিউটার্স। এবং কংগ্রেসের সব প্রোগ্রামস, অ্যাক্টিভিটিস, আয়োজন, এগুলোর মধ্যে উনি সক্রিয়ভাবে উনি পার্টিসিপেট করা শুরু করলেন। এবং এই যে ময়েজ মঞ্জিল যে তৈরি হয়ে গেল, সেই সময় থেকেই কিন্তু আসলে ময়েজ মঞ্জিলে কংগ্রেসের নানান রকম অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেল। কংগ্রেসের ছোটোখাটো ঘরোয়া মিটিং যেগুলো হতো, কংগ্রেস লিডার্সরা কিন্তু ট্রেনে করে চলে আসতো ফরিদপুরে, এবং ওনার এই বাড়িতে ময়েজ মঞ্জিলে বসেই কিন্তু অনেক আলাপ আলোচনা মানে হয়েছে, যেটা একদম কংগ্রেসের গোড়া মানে পত্তনের পরপর যে সময়গুলো, মানে যখন বেসিক্যালি কংগ্রেস ইজ বিগিনিং টু ফ্লারিশ, এটার বেশ কয়েকবার মিটিং ময়েজ মঞ্জিলে হয়েছে। তো এবং পরবর্তীতে 1924-এ যে কিন্তু কংগ্রেসের পুরো বাৎসরিক সভা উইথ মোর দেন সেভারাল হান্ড্রেড কংগ্রেস মেম্বার্স ফ্রম অল ওভার ইন্ডিয়া, মানে কংগ্রেস লিডার্স,
দে অল কেম মেজবানজিলে 1924 এবং সেই 1924 সেশন কিন্তু was actually presided over by দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এবং মহাত্মা গান্ধী was present over there. um, all the biggest politicians, Madam Sarojini Naidu, তারপর মৌলানা আবুল কালাম আজাদ, তারপর কুমিল্লা থেকে মানে কি বলে চৌধুরী বাড়ি থেকে আর অনেক জায়গা থেকে যত যত বড় বড় পলিটিক্যাল ফিগার্স যারা ছিল, এভরিবডি কেম ইন অ্যাট দ্যাট টাইম. So basically, that's how Chaudhry Moizuddin বিশ্বাস got started ওনার মানে পলিটিক্যাল ভূমিকাটা শুরু হলো 1885 থেকে 1883 থেকে মূলত, এবং 1885-এ কংগ্রেসের এস্টাবলিশমেন্টের মধ্যেও উনি ইনভলভ হয়ে গিয়ে ওনার পলিটিক্যাল ক্যারিয়ার আরও ব্যাপকভাবে শুরু হলো. এবং বেসিক্যালি 1880s এবং বাকি 1880s এবং 1890s-এর যে সময়টা, এই সময়টার মধ্যে আগে যেসব ঘটনা যেগুলো হয়ে গেছে, যে ওনার এক্সপ্যানশন চলছে সমানে, বিজনেস বাড়ছে, ল্যান্ড বাড়ছে, ইস্টেট অ্যাকোয়ার করছে, সেই প্রক্রিয়াগুলো চলছে, বিজনেস আরও বাড়ছে. মানিকগঞ্জে উনি ভাস্ট জায়গা কিনে ফেললেন, শিবালয় থানা প্রায় পুরোটা কিনে ফেললেন উনি. অলমোস্ট মানে বর্তমানে যে পাটুরিয়া ঘাট থেকে প্রায় 25 মাইল ইনল্যান্ড পর্যন্ত মোটামুটি একটা মেজর ব্লক অফ ল্যান্ড উনি অ্যাকোয়ার করে ফেললেন, অলমোস্ট অল দ্য ওয়ে আপ টু মানিকগঞ্জ টাউন. মানে দের ইজ নো স্টপিং হিম. মানে উনি চারিদিক থেকে হি ইজ জাস্ট বাইং ল্যান্ড. এবং মানে যেটা ওই যে এটা নিয়ে ওনাকে নিয়ে অনেক মজার গল্প আছে আর কি, যে উনি এখানে একটা ব্লক কিনতেন, এখানে একটা ব্লক কিনতেন, মাঝখানের যে ব্লক আছে তখন মানে সেই বা কী করবে, তখন সেও ওনাকে ওই ল্যান্ড মানে খুশি মনেই সেল করে দিত. আর উনি হি ওয়াজ ভেরি, ওনার অ্যাপ্রোচ ওয়াজ ভেরি ডিফারেন্ট. যেখানে যেই ল্যান্ডের যে প্রাইস যে যা বলতো উনি তার থেকে বেশি দিতেন. অদ্ভুত ব্যাপার. বাট দ্যাটস হাউ হি ইউজ টু অপারেট. Sorry about the interruption. Basically, it's not that মানে যে যা চাবে তার থেকে উনি বাড়ি দিবেন. উনি বলতেন যে তুমি আমাকে একটা ন্যায্য দাম বলবে. দামটা যদি আমার পছন্দ হয়, দামটা যদি আমার মনে হয় যে তুমি আসলেই মানে খুব ন্যায্য একটা দাম বলেছ, আমি তাহলে তার থেকে বেশি দিব. আর যদি তুমি ন্যায্য দাম না বলো, তাহলে সেখানে আমি মানে নেগোশিয়েট করে সেটাকে আমি ন্যায্য দামে কমিয়ে আনবো. সো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে মানুষ কনজারভেটিভলি তাকে দাম স্টেট করতো, এবং যেটা স্টেট করতো তার থেকে অলমোস্ট 30-40% বেশি দিয়ে উনি জায়গা কিনতেন অলওয়েজ. তো দ্যাট ওয়াজ হিজ স্টাইল. এভরিথিং অ্যাবাউট হিম ওয়াজ স্টাইলিশ. তো উনি যেটা আমি আগে বলেছি, ওনার একটা এবিলিটি ছিল দ্যাট উনি কোনো একটা জায়গাতে নেমে দাঁড়িয়ে উনি বলে দিতে পারতেন দ্যাট এই জায়গার আয়তন কত. তো উনি হয়তো কোথাও গিয়েছেন, দাওয়াতে গেছেন, উনি ওখানে নেমেছেন, গিয়েছেন, দেখে উনি হয়তো বড় মাঠ, একটা বিস্তীর্ণ এরিয়া উনি দেখে বললেন যে মাপো তো এটা এটা আমার ধারণা এখানে 350 বিঘা. তো মাপ দেওয়া হলো, দেখা গেল হ্যাঁ 350 বিঘা. তো উনি ওভাবে বলতেন যে 350 বিঘা যদি হয় তাহলে আমি এই জায়গাটা পুরো কিনে নিব, মানে তোমার হোয়াট এভার দ্য প্রাইসেস তুমি বলো তার থেকে বেশি দাম দিয়ে আমি কিনে নিব. আর যদি আমার কি বলে মানে এরকম কিছু গল্প আছে যে আমি যদি আমার মাপে যদি ভুল হয় তাহলে আমি দাম দিয়ে দিব বাট কিনবো না. এই ধরনের কিছু মানে ফ্ল্যামবয়েন্ট অ্যাক্টিভিটিস ছিল ওনার. সো আর এমনিতে তো উনি মানুষের হাজার মানুষের বিয়ে শাদী করিয়ে দিয়েছেন, এখানে ডোনেশন দিচ্ছে, ওখানে ডোনেশন দিচ্ছে, মানে ডোনেশন. আর যেহেতু ওনার একটা মানে ম্যাসিভ বিজনেস ইনকামও ছিল, উনি শুধু রেন্ট কালেকশন করতেন না, দ্যাটস ওয়াই ওনার ইনকাম ওয়াজ অ্যাকচুয়ালি মানে বেহিসাব ইনকাম. বাট হোয়াট এভার হি ওয়াজ আর্নিং হি উড প্লাউ ব্যাক ইন্টু বাইং ল্যান্ড অ্যান্ড এক্সপ্যান্ডিং এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট. মানুষজন ওনার প্রায় মানে 27টার মতো অফিস ছিল, 12টা মেজর সেন্টার, 12টা মানে কাচারি, আর সেই কাচারিগুলোর সাথে আবার অ্যাডিশনাল করে একটা দুটো করে আরও সাব সার্কেল বলতো. তো প্রায় 27টার মতো ওনার সেট আপ ছিল, এবং এইগুলো মানে প্রত্যেকটার সাথে উনি স্কুল,
মাদ্রাসা, মক্তব, ইভেন ডরমেটরি বানাতেন উনি। ডরমেটরি যাতে আরও হিন্টারল্যান্ড গ্রাম থেকে স্টুডেন্টস এসে ওখানে থেকে পড়াশোনা করতে পারে, ওনার স্কুলে আসতে পারে। উনি ফরিদপুর টাউনের আশেপাশে ডরমিটরি সেট আপ করলেন, টাউনের মধ্যে ডরমিটরি সেট আপ করলেন যাতে স্টুডেন্টস এসে এখানে থেকে পড়াশোনা করতে পারে, জেলা স্কুলে যেতে পারে, কলেজে যেতে পারে। তো উনি এগুলো ব্যবস্থা করতেন। দেন ই স্টার্টেড গিভিং আউট স্কলারশিপস। উনি মানুষকে কলকাতায় পাঠাতেন পড়াশোনা করার জন্য, বিকজ উনি এবং তাদের তাদের পড়াশোনা শেষ হয়ে আসলে তারপর উনি আবার তাদেরকে চাকরি দিতেন ওনার স্টেটেই। এবং ম্যাক্সিমাম মানুষ কিন্তু আসলে নন মুসলিম ছিল যারা ওনার স্কলারশিপগুলো পেত, কারণ ম্যাক্সিমাম মেধাবী স্টুডেন্ট ন্যাচারালি নন মুসলিমদের মধ্যে থেকেই আসতো। মুসলিমদের মধ্যে তো এডুকেশনের প্রেভেলেন্সটা এমনিই কম ছিল ওই সময়টাতে। তো তারপরে উনি আবার এই জায়গাটাতে আরেকটা পয়েন্টে আসছে যে মুসলমানদের মধ্যে উনি যে রিভাইভালসগুলো আনলেন, আমি যে বললাম যে উনি এই যে নামাজ, উনি যে এই যে কি বলে টাউনের ভিতরে ঈদের নামাজ কায়েম করলেন, উনি আজান দিলেন, উনি জুম্মার নামাজ প্রতিষ্ঠিত করলেন। তো এই জিনিসগুলোর সাথে সাথে মানে বেসিক্যালি একটা কথা যেটা বলা লাগে সেটা হচ্ছে যে সিলেটে হজরত শাহজালাল যেই ভূমিকাটা পালন করেছে ইসলাম ধর্মের জন্য, এবং বগুড়াতে শাহ বলকিয়া মানে বলা হয় যাকে, যে ওই বগুড়ার ফেমাস সেইন্ট পীর সাহেব, ওনারা যেই ভূমিকা পালন করেছে ওনাদের ওই এলাকাগুলোর জন্য, মানে চৌধুরী মহিউদ্দিন বিশ্বাস কিন্তু সিমিলার একটা ভূমিকাই পালন করেছে। যুদ্ধ করেছে, এসেছে মুসলমানদের মানে এম্যান্সিপেশন করেছে, লোয়ার কাস্ট হিন্দুদের সাথে সাথে এম্যান্সিপেশন করেছে। কিন্তু উনি কেন ঠিক ওই রকম স্ট্যাটাসটা পাননি যে লাইক অ্যাজ এ সেইন্ট বা সবাই ওনার মাজার শরীফে গিয়ে দোয়া পড়ছে বা এই জিনিসটা? কারণ উনি তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে যে বাবা শাহজালাল বা ওনাদেরকে নিয়ে যেসব অলৌকিক গল্প, এই জিনিসগুলো তো আরও 700-800 বছর আগে হয়েছে। তো ন্যাচারালি ওই সময়ে কিছু আর একটু অলৌকিক জিনিস ঘটেওছে, আর যা ঘটেছে সেটা ওভার টাইম সেটা কথায় কথায় আরেকটু রূপান্তরিত হয়ে সেটা আরেকটু ওভার অ্যাগ্রেন্ডাইজ অ্যান্ড গ্লোরিফিকেশনও হয়েছে কিছুটা। কিন্তু যেহেতু চৌধুরী মহিউদ্দিন বিশ্বাসের সাথে যা ঘটনা এটা রিলেটিভলি কোয়াইট রিসেন্ট, এটা জাস্ট 150 বছর আগের ঘটনা। তো যার কারণে এটা আসলে ঠিক ওরকমভাবে ওভার অ্যাগ্রেন্ডাইজ অ্যান্ড গ্লোরিফিকেশন হওয়ার সময় সুযোগ ওভাবে পায়নি। আরেকটা ব্যাপার যেটা সেটা হচ্ছে যে কারণ উনি আসলে কিন্তু নিজেকে তো আর উনি রিলিজিয়াস প্রিচার হিসেবে ঘোষণা করেননি, যদিও কিন্তু উনি অ্যাকচুয়ালি মানে ওই যে হজরত মাওলানা কেরামত আলীর মুরিদ ছিলেন, এবং ওনার সেই প্রমিসেই উনি এখানে এসে কিন্তু ওনার দায়িত্বগুলো উনি করে ফেলেছেন। বাট উনি নিজেকে কোনো সময় যে আমি এখন ধর্মযাজক বা কিছু ওভাবে করে উনি নিজেকে কখনো স্ট্যাবলিশ করেননি। হি ওয়াজ ইনভলভড উইথ হিজ বিজনেস, উইথ হিজ এস্টেট ম্যানেজমেন্ট। উনি প্রায় 14-15 লক্ষ মানুষ ওনার এস্টেটে বসবাস করত। তো তাদের জন্য উনি একটা অভিভাবকের মানে ভূমিকা পালন করতেন, এবং দ্যাটস হোয়াট হি ডিড ভেরি এফেক্টিভলি অ্যান্ড ভেরি নাইসলি। একটা ট্রু ফাদার ফিগার। তো মানে হি ওয়াজ এ রিয়েল একটা মানে রিয়েল রয়্যাল, মানে রিয়েল কিং, মানে নট জাস্ট বিকজ অফ দ্য ল্যান্ড হি ওন, বিকজ অফ দ্য টাইটেল অ্যান্ড হিজ পজিশন, বাট বিকজ অফ হিজ লিডারশিপ, বিকজ অফ হিজ ক্যারিজম্যাটিক পার্সোনালিটি। উনি যেহেতু ফ্রম দ্য ফোর ফ্রন্ট উনি মানুষজনের কল্যাণের জন্য কাজ করতেন, সেই জন্য হি ওয়াজ লাইক এ কিং। তো ট্রু রয়্যাল। তো উনি যেটা করলেন যে বেসিক্যালি একটা স্কুল অফ থট ছিল, তাদের নাম নাইবা নিলাম। ওনারা ফরিদপুরের একটা প্রতিষ্ঠিত আরেকটা মানে স্কুল অফ থটের প্রবর্তক, ইসলাম ধর্মের একটা খুব মেজর স্কুল অফ থটের প্রবর্তক একজন, একটা ফ্যামিলি ছিল। তো তাদের যারা বংশধরেরা, সো দে বেসিক্যালি প্রমোটেড দিস কনসেপ্ট যে যদি কোনো একটা দেশ যদি ইফ ইট ইজ বিং রুলড বাই নন মুসলিমস, তো সেখানে মুসলমানরা যতদিন থাকবে তারা সেখানে কোনো কনগ্রেগেশনাল নামাজ পড়তে পারবে না। সো যার কারণে ঈদের নামাজ, জুমার নামাজ, এই জিনিসগুলো ওখানে পড়া যাবে না। এবং এই যে আমরা পড়তে পারছি না, এইটার যে একটা সম্মিলিত যে পাপ, এই পাপটা আমাদের কাঁধে আসতে থাকবে, এবং এই পাপের বোঝা আমাদেরকে ক্যারি করতে থাকতে হবে যতদিন না কিনা আমরা এই তাদেরকে উৎখাত করতে পারি। এ ধরনের একটা মতবাদ ওনারা মানে সার্কুলেট করেছিলেন। এবং এই এই ওনারা বলেছিলেন যে তখন দেশ হয়ে যায় দারুল হার্ব, মানে প্লেস অফ ওয়ার। তো এখানে কোনো নামাজ টামাজ হয় না, তো অ্যাটলিস্ট কনগ্রেগেশনাল নামাজ হয় না।
তো কনগ্রেগেশনাল নামাজ যেখানে বাদ হয়ে গিয়েছে, এমনি এখানে অন্য ধর্মের মানুষজনদের একটা নামাজ বিরোধী একটা অ্যাটিটিউড ওখানে আছেই। তো জেনারেল বাসার বসেও নামাজ পড়ার মানে টেন্ডেন্সি কিন্তু আসলে লোপ পাচ্ছিল, এটা অনেকখানি কমে গিয়েছিল। তো চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস এসে মানে হজরত মৌলানা কেরামত আলীর বেসিক্যালি স্কুল অফ থট যেটা ছিল সেটা হচ্ছে যে নামাজের কোনো বিকল্প নাই, নামাজ মিস করা যাবে না। সেটা তুমি যত বড় কাফেরই হোক না কেন, যে জায়গার মানে তোমার রাজা হবে না কেন, তোমার নামাজ তোমার ওখানে পড়তে হবে, তুমি ওটা পারমিশন বের করতে হবে যে কোনো যেভাবে করে হোক, এবং তোমার নামাজ তোমাকে পড়তে হবে, জুম্মা পড়তে হবে, ঈদের নামাজ পড়তে হবে, এগুলো সব কিছু করতে হবে। আর তার উপরে উনি যেটা বললেন যে ক্রিশ্চিয়ান কিংডম ইজ ভেরি মাচ একটা আমাদের কিতাবি ধর্ম, এবং সেই জন্য তাদের ব্যাপারে তো এই ধরনের কোনো কথা বলা যাবেই না। এবং উনি দেখালেন যে যখন ইভেন আরব টাইমে রসুলাল্লাহর টাইমেও এবং তার পরপরই সাহাবা ইকরামদের সময় যে মানে মুসলমানদের মধ্যে অনেকে গিয়ে কিন্তু মানে ক্রিশ্চিয়ান কিংডমেও আশ্রয় নিয়েছিল। তো এবং ক্রিশ্চিয়ান কিংডমরা প্রবাবলি লিবিয়াতে তাদেরকে আশ্রয় দিয়েও ছিল। তো এগুলো এবং তাদের চার্চে তাদের নামাজের অ্যারেঞ্জমেন্টও করেছিল। তো এই ধরনের সব জিনিসগুলো এক্সপ্লেইন করে উনি বললেন যে আসলে এখানে এই 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 কাজ চলবে না, এইসব কথাবার্তা বলা চলবে না। তো তাই যখন চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস উনি এসে এই মতবাদটা যখন উনি প্রকাশ করা শুরু করলেন এবং আরও বেশি বেশি করে এটাকে প্রমোট করা শুরু করলেন, তখন অ্যাকচুয়ালি যেটা দেখা গেল যে ওই স্কুল অফ থটের যারা ফলোয়ার্স ছিল এবং মানে মুসলিম এলিটের মধ্যে অনেকে দে স্টার্টেড ডিসলাইকিং হিম, এবং তখন ওনাকে অনেক ব্যাপারে ক্রিটিসাইজ করতেন, কটূক্তি করতেন, ওনার মানে কাজকর্মকে কোনোভাবে ছোট করে দেখানো যায় কিনা মানুষের কাছে, এইগুলো অনেক সময় ওনারা অনেক চেষ্টা প্রচেষ্টা করতেন। তো যার কারণে চৌধুরী মঈনুদ্দিন বিশেষ দেখা গেছে যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকেও অনেক ক্ষেত্রে অনেক রকমের রেকগনিশন এবং অনেক ধরনের ক্রেডিট যেটা পাওয়ার কথা সেটা পেতেন না। তার উপরে আবার হিন্দু সমাজের মধ্যে কেউ কেউ অনেকে ছিল যে তারা ব্যাপারটা পছন্দ করতো না যে এত লোয়ার কাস্ট হিন্দুদেরকে উনি এত উত্তোলন করে ফেলেছে। তো সেই জন্যও ওনাকে অনেক ক্রিটিসাইজ করতো, পছন্দ করতো না, দুর্নাম করতো, তাকে নিয়ে পরিহাস করার চেষ্টা করতো। এখন আবার মুসলিমদের মধ্যে থেকে আবার একটা অংশ তৈরি হয়ে গেল যে তারাও ওনাকে অপোজ মানে করতো এরকমভাবে। বাট এগুলো সব কিছুই উনি উপেক্ষা করে উনি যেটাকে ঠিক মনে করতো, উনি যেটাকে মনে করতো যে দিস ইজ দ্য রাইট প্রিন্সিপাল, উনি সেটাই করতো। উনি হি উড নট মানে বিলিভ ইন বিইং পপুলার, হি উড বিলিভ ইন ডুইং দ্য রাইট থিং। তো মানে হি রিয়েলি ওয়াজ আ ভেরি ফ্যান্টাস্টিক একটা ক্যারিজম্যাটিক পার্সোনালিটি। তো এই সময় বেশ অনেকগুলো ইন্টারেস্টিং ঘটনা আছে, তার মধ্যে দু একটা ঘটনা বলা দরকার। খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা আছে যে এখানে উনি যখন এই নামাজটা উনি প্রমোট করছে, মানুষজনদেরকে আহ্বান দিচ্ছে আসার জন্য, নামাজ পড়ার জন্য, তো তখন উনি ওরা সব মসজিদে মসজিদে এবং ফরিদপুরের এই বাড়ির মসজিদেও উনি এরকম একটা পুরো ওই যে গামলা ভর্তি কয়েন্স রেখে দিতেন, সিলভার কয়েন্স, কিছু ইভেন গোল্ড কয়েন্সও রাখতেন, যে মানে যারা আসবে নামাজ পড়তে তারা যাওয়ার পথে ওই কয়েন কালেক্ট করে নিয়ে যাবে, এবং যে একদম ফার্স্ট আসবে পৌঁছাবে সেই বোধহয় গোল্ড কয়েনটা পাবে, এরকম টাইপের একটা ফিনান্সিয়াল ইনসেন্টিভস উনি দিতেন ফর পিপল টু কাম অ্যান্ড প্রে। দিস নট আ জোক, হি ইউজ টু অ্যাকচুয়ালি ডু দ্যাট। এবং এটা বড় আম্মা বলেছে, তারপর আমি আমার ফুপুদের কাছ থেকে শুনেছি, যে দাদার কাছ থেকে তারা শুনেছে যে যখন মানুষ আসতো এসে নামাজ পড়ে যেত, তখন চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস উনি আসলে উনি এত আনন্দ ফিল করতেন যে মানে পিপল আর কামিং, পিপল আর প্রেয়িং, মানে ওনার এই এনকারেজমেন্ট ইজ ওয়ার্কিং, যে উনি নাকি মাঝে মধ্যে সেই মাটিটা উনি উঠাতেন, দ্য সয়েল দ্যাট দ্য পিপল আর ট্রিডিং অন, অ্যান্ড দেন উনি সেটাকে সামটাইমস এরকম মুট করে নিয়ে হি ইউজ টু কিস দ্যাট, যে মানে ইটস অ্যান অ্যাকমপ্লিশমেন্ট, পিপল আর কামিং, পিপল আর প্রেয়িং। তো মানে অ্যামেজিং অ্যামেজিং পার্সোনালিটি। তো তারপরে তো উনি সেরকমভাবে উনি ফিনান্সিয়াল ইনসেন্টিভ দিতেন মানুষজনদেরকে আসবার জন্য, নামাজ পড়ার জন্য। এবং তারপরে অনেকে আবার বলতো যে ফেরত যাওয়ার পথে তারা ভয় পায় যে কোনো কারণে যদি অ্যাট্যাক্ট হয়, তো তখন উনি গ্রুপ গ্রুপ করে মানুষজনদেরকে বাসায় পাঠাতেন, এবং প্রত্যেকটা গ্রুপের সাথে ওনার মানে সিকিউরিটি ফোর্সেস, ওনার যে বরকন্দাজ বাহিনী ছিল
সেই বরকন্দাজ বাহিনীর একটা করে কন্টিনজেন্ট সাথে করে দিয়ে দিতেন যে তাদেরকে বাসায় পৌঁছে দিয়ে আসো। ফরিদপুর শহরের ভিতরে উনি প্রায় 250 থেকে প্রায় 300-র মতো ছোট ছোট বাসা নির্মাণ করে দিলেন, যেই বাসাগুলো তে উনি বেসিক্যালি রুম ক্রিয়েট করে দিলেন ফর মুসলিম স্মল বিজনেস পিপল টু কাম অ্যান্ড প্রফেশনালস, তারা এসে যাতে দোকান তৈরি করতে পারে, ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারে। এবং এই বাসাগুলো উনি মোটামুটি ফ্রিতেই মানে বানিয়ে দিলেন, থাকার ব্যবস্থা করে দিলেন, একটা নামমাত্র একটা রেন্ট নিতেন, সো দ্যাট দে ডোন্ট থিঙ্ক দ্যাট এটা অ্যাবসলিউটলি ইট ইজ ফর ফ্রি। সো বেসিক্যালি মানে the kind of things that he started doing, মানে the scale, আবার একই সাথে উনি ব্যালেন্স মেনটেন করতেন, যাতে গভর্নমেন্ট ওনাকে এই সব কাজগুলোতে যাতে মানে অবস্ট্রাক্ট না করে, সেজন্য উনি ওনার ল্যান্ড থেকে যখন কোর্ট হাউস এক্সপ্যানশনের কথা চিন্তাভাবনা হচ্ছিল, উনি যেরকম প্রথম ওনার ল্যান্ড থেকেই আর্কাইভ বিল্ডিং, যেটা আর কি রেকর্ড ভবন, বিশাল একটা রেকর্ড বিল্ডিং আছে জজ কোর্টের কাছে, ওইটার ল্যান্ড উনি দিয়ে দিলেন। ওটা এই লেট 1880s 1890s-এর দিকে জাজেস কোর্ট বানানোর, ওখানে একটা মানে বেসিক্যালি একটা ছোট কোর্ট হাউসের মতো ছিল, সেটা যখন এক্সপ্যানশনের কথাবার্তা হলো তখন আরও অনেকে দে ব্রট ইন কন্ট্রিবিউশনস, বাট ল্যান্ড ওনার স্টেটের মধ্যে ছিল, উনি দিয়ে দিলেন যে জাজেস কোর্ট হবে এখানে, বাসারও কাছে, সো হি ইজ অলসো লাইকিং ইট। সার্কিট হাউস যখন ফরিদপুর টাউন বাই দ্যাট টাইম আরও ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, উনি এক্সপ্যানশন করছে, সো পৌরসভা বিল্ডিংয়েরও উনি অনেক কাজ করালেন। উনি বেসিক্যালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস এক্সপ্যানশনেও উনি কন্ট্রিবিউট করলেন, এবং উনি মানে ইয়ে করলেন, কি বলে, পৌরসভা অফিসের অনেক মানে রেনোভেশন এক্সপ্যানশনে উনি কন্ট্রিবিউট করলেন, হসপিটালে কন্ট্রিবিউট করলেন। তারপরে টুয়ার্ডস দি মানে 1890s-এর মধ্যে তখন উনি ওই মুসলমানদের জন্য দেখলেন যে আসলে ওই জাজেস কী বলে ওই জেলা স্কুলে, তারপরে একটু ইতস্তত বোধ তো হতোই আর কি, এখানে যেহেতু হিন্দু অ্যারিস্টোক্র্যাটস আর স্টাডিং অ্যান্ড মানে একটা অসুবিধা হতো, এখানে মুসলিমস উড নট ফিল কমফোর্টেবল টু গো, তাদেরকেও একটু মানে লুক ডাউন আপন করা হতো, কটাক্ষ করা হতো। তো তখন উনি টাউনের উনিও ছোটো ছোটো স্কুল, মাদ্রাসা, মক্তব এরকম উনি করে রেখেছিলেন অন্যান্য জায়গাতে। টাউনের মধ্যে তখন উনি ম্যাসিভভাবে ওনার বাসার কাছেই যে ওনার যে প্রথম যে মেকশিফট বাসা যেটা ছিল, ওটা পুরোটা উনি আরও বিল্ডিং টিল্ডিং বানিয়ে ওই পুরোটা উনি কনভার্ট করে দিলেন ইন্টু, এবং উনি হাই স্কুল পর্যায়ে নিয়ে গেলেন, চৌধুরী মঈজউদ্দিন হাই স্কুল হিসেবে উনি ওটাকে এস্টাবলিশ করলেন। কিন্তু ওটাতে আবার ওই যে ব্রিটিশ গভর্নমেন্ট তখন ইমিডিয়েটলি অ্যাক্রেডিটেশন দেয়নি যে ওটার ডিগ্রি উইল বি অ্যাকসেপ্টেবল। ওই অ্যাক্রেডিটেশনটা আবার পরবর্তীতে ওনার ছেলেরা এসে আবার সেই অ্যাক্রেডিটেশনটা করিয়ে দিয়েছিল। মেইনলি ইনিশিয়েটিভ ওয়াজ টেকেন বাই হিজ এল্ডেস্ট সান লাল মিয়া সাহেব। এটা 1920s-এ এই কাজটা করা হয়। একই সাথে উনি বললেন, বিকজ বেগম শারাফাতুন্নেসা she was educated, এবং পরবর্তীতে লেট 1890s-এ আসলে হি হ্যাড ম্যারিড এ সেকেন্ড টাইম, ওটার স্টোরিটাও এই চ্যাপ্টারের মধ্যে আমি বলছি। তো শি ওয়াজ অলসো এডুকেটেড, ওনারা পড়তে পারতেন। তো ইন অর্ডার টু অনার, ওরা বাসায় শিখেছে পড়াশোনা, বাট ইন অর্ডার টু অনার ফিমেল এডুকেশন অ্যান্ড টু এনকারেজ দ্যাট, উনি তখন হালিমা, মানে ওনার সেকেন্ড ওয়াইফের নাম ছিল হালিমা খাতুন, তো হালিমা বেগম, তো হালিমা গার্লস স্কুল নামে উনি ওনার ছোটো ওয়াইফের অনারে পিছনের সাইডটা হালিমা গার্লস স্কুল, মঈজউদ্দিন হাই স্কুল সামনে, ওটাকে উনি তারপরে একটু আলাদা করে দিলেন, সেপারেশন করে পিছনের সাইডটা উনি হালিমা গার্লস স্কুল করে দিলেন। সেটারও পুরো আনুষ্ঠানিক বিরাট বড় সেরেমনি করে অ্যাক্রেডিটেশন লেট 1920s-এ মানে ওনার ছেলেরা ব্যবস্থা করেছিল, যেখানে এন্টায়ার বেঙ্গলের যে মিনিস্টেরিয়াল ক্যাবিনেট, এভরিবডি, অলমোস্ট 12 জন না 13 জন মন্ত্রিসভা সবাই এসেছিল ফর দি ইনঅগুরেশন অফ হালিমা গার্লস স্কুল। সো তো বেসিক্যালি তো উনি এরকমভাবে তো ফিমেল এডুকেশন উনি প্রমোট করছে, মুসলমানদের এডুকেশন উনি প্রমোট করছে, মুসলমানদের জন্য চাই দ্যাট ওয়াজ ওপেন ফর অল, বাট মুসলমানরাই ন্যাচারালি ওখানে বেশি পড়তে আসতো, হিন্দু লোয়ার কাস্টরাও জেলা স্কুলে যেতে পারতো না, তো তখন উনি হিন্দু লোয়ার কাস্টদেরকেও ব্যবস্থা করে দিল মঈজউদ্দিন হাই স্কুলে আসার জন্য। সো দিস ওয়াজ দ্য কাইন্ড অফ মানে
গ্র্যান্ডনেস অফ হিজ পার্সোনালিটি। আচ্ছা, মসজিদ নিয়ে আরেকটা অ্যানেকডোট। তো উনি যখন প্রথম মসজিদ বানালেন এবং মসজিদের রেগুলার আজান দেওয়া শুরু হলো, তো আমি আগেই বলেছি যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাসা, এটা আসলে ওনার বাসা মানে মহেশগঞ্জ যেটা হচ্ছে মহেশগঞ্জের অপোজিটেই। বেসিক্যালি মহেশগঞ্জ থেকে এটা দেখাও যেত, এখনও বিল্ডিংটা ভেঙে গেছে, ভেঙে ফেলা হয়েছে। মানে এটা it was probably about 1,000-1,200 feet away from Moez Manziলের গেট, 300 to 400 meters দূরেই ছিল। তো যার কারণে মোটামুটি মানে 7-8 মানে বেসিক্যালি 5 থেকে 10 মিনিট ডিপেন্ডিং অন স্পিড অফ ওয়াকিং হাঁটলে ওই জায়গায় পৌঁছে যাওয়া যেত। তো ওইখানে ন্যাচারালি এখানে আজান দিলে এবং ফজরের আজানটা নিয়ে তাদের অনেক মানে কমপ্লেইন ছিল যে এটা কি, এবং একবার ওই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মানে সে এখানে কমপ্লেইন পাঠালো যে আই এম নট গোয়িং টু অ্যালাউ দিস কাইন্ড অফ অ্যারাবিক সংস আর্লি ইন দ্য মর্নিং, এটা আমার ঘুম ভেঙে যায়। তো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের এই কথা মজিদুদ্দিন সাহেব শোনার পরে উনি যেটা করলেন, মানে সবাই খুব ভয় পেয়ে গেল যে আজান আমাদেরকে বন্ধ করে দিতে হবে, আমরা আজান দিতে পারবো না এটা ওটা, বা আমরা আস্তে আস্তে নরম কণ্ঠে আজান দিব। তো তখন মজিদুদ্দিন সাহেব বললেন যে না। এরপর অনেক বছর উনি এই প্রথা চালু রাখলেন, আজান হবে, দুবার করে হবে এবং প্রত্যেক ওয়াক্তে দুবার করে হবে। এবং মানে দ্যাট জাস্ট গোজ টু শো দ্য কাইন্ড অফ পার্সোনালিটি দ্যাট হি হ্যাড। মানে যেখানে ম্যাক্সিমাম অন্যান্য জায়গাতে দেখা যেত যে ব্রিটিশ কোনো অফিসিয়াল, বিশেষ করে সাম ককেজিয়ান, তাদেরকে সবাই অনেক বেশি সমীহ করতো এবং ভয় পেত, প্রভু মতো দেখতো। তো ইভেন লট অফ অ্যারিস্টোক্র্যাটস তাদেরকে একটু মানে ওভাবে ভয় পেয়েই চলতো। বাট দ্যাটস নট দ্য কেস উইথ চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস। এবং আসলে ইভেন দ্য ব্রিটিশ অফিসিয়ালসরা তো সামনাসামনি ওনাকে এসে মানে এভাবে উপরে তাকাতে হতো। তো মানে হি হ্যাড দ্যাট সর্ট অফ আ পার্সোনালিটি। তো উনি বললেন যে না, এটা এটা ইউ ক্যানট, এটা কোনো আইনে নাই, এটা ইউ ক্যানট সে ইট, এটা আনকনস্টিটিউশনাল। বিকজ বাই দ্যাট টাইম কুইন ভিক্টোরিয়া কিন্তু অনেক রকম এমান্সিপেটরি আইন টাইন বানিয়েছে যে শি ওয়ান্টস টু ডেভেলপ ইন্ডিয়া, শি ওয়ান্টস টু মানে ইন্ডিয়া ইজ হার হোম, শি ওয়ান্টস টু মেক ইন্ডিয়া মানে তার জুয়েল ইন দ্য ক্রাউন, কথাটা ওই সময় আসলো। তো যার কারণে তখন বললো যে ইউ ক্যানট ডু দিস, এটা আনকনস্টিটিউশনাল, এটা জাস্ট পাওয়ার খাটিয়ে ইউ ক্যানট ডু ইট। সো আমি এখানে দুইবার করে আজান আমি দিব। তো উনি দুবার করে আজান দেওয়ানো শুরু করলেন। তো এই ধরনের জেস্টারগুলো কিন্তু অনেক মানুষকে আস্তে 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 ইট স্টার্টেড ইন্সপায়ারিং পিপল দ্যাট উই ক্যান স্ট্যান্ড আপ। তো তখন ওই যে ওনার ওই যে ডিস্ট্রিক্ট কাউন্সিলটাও আরও মজবুত হওয়া শুরু হলো, পিপল স্টার্টেড টকিং মানে কনভার্সিং, এবং তখন ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে আরও মুসলিম এলিট যারা ছিল ইন আদার পার্টস অফ ফরিদপুর, ওনারা দে স্টার্টেড ফাইন্ডিং ইট মোর এনকারেজিং, তারা আসা জয়েন করা শুরু করলো, তারা কথা বলা শুরু করলো, এবং আস্তে আস্তে অন্যান্য জায়গা থেকে আদার পার্টস অফ ফরিদপুর থেকে ইম্পর্টেন্ট মুসলিম পিপল এসে তারা ফরিদপুর টাউনে এসে টুয়ার্ডস দি এন্ড অফ 1890s তারা এসে থাকা স্টার্ট করা শুরু করলো। তো এরকম সময় there was another খুব ফেমাস একটা ঘটনা, সেটাও মানে খুবই, এটা এটা অফিসিয়াল আর্কাইভসেরও ঘটনা, এটা নিয়ে অনেক মানে 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 ফোকলোরও আছে। আবার মানে এটার ঘটনাটা যে আমার বড় আম্মা মানে বেগম শারাফাতুন্নেসাও খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে বর্ণনা করেছে। আমার দাদির কাছে এটা, দাদাও খুব মজা করে এই গোটার গল্প বলেছেন অনেকের কাছে। তো বেসিক্যালি অ্যাট ওয়ান পয়েন্ট ওই যে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের সাথে সব জায়গাতেই একটা কনফ্লিক্ট লাগতে থাকতো, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সব জায়গাতেই একটা ব্যারিয়ার টেনে দিত। তো ওই ব্যারিয়ারগুলো ওভারকাম করা ওয়াজ অলওয়েজ বিকামিং একটা একটা হ্যাসেলের ব্যাপার হলো। তো একবার টুয়ার্ডস দি এন্ড অফ দি 1880s একটা বেশ খরার মৌসুম হলো, এবং চৌধুরী মঈনুদ্দিন বিশ্বাস নিডেড টু গেট সাম ইরিগেশন ক্যানালস ক্রিয়েটেড, যেটা কিছু গভর্নমেন্ট ল্যান্ডের উপর থেকে আনতে হবে ক্যানালটা। তো উনি বলছে যে আমি ওই জায়গাটুকু কিনে নেই, দেন আমি এখান থেকে ক্যানালটা বানাই, গভর্নমেন্ট ল্যান্ড ওটা সেল করবে না। তো বলছে যে তাহলে এটা সলিউশনটা কি, এই জায়গাটা পুরোপুরিভাবে আমার আরেক জায়গা থেকে ক্যানাল আনতে হলে অনেক মাইল ঘুরে আসতে হবে এই কাজটা, তো ডাজন্ট মেক সেন্স। আমার এই জায়গাগুলোতে এখানে থাউজেন্ডস অফ একর্স অফ ল্যান্ড আছে, এখানে
কয়েকশো পরিবার এখানে দে আর সাফারিং, আমি আমাকে এখানে ইরিগেশন কাজ করতেই হবে, তো হাউ ডু আই ডু ইট? তো হ্যারাসমেন্ট করেই চলেছে, হ্যারাসমেন্ট করেই চলেছে, হ্যারাসমেন্ট করেই চলেছে। বেসিক্যালি করাপশন সেই সময়ও ছিল, এবং এই হ্যারাসমেন্টগুলো যখন করতো তখন তাদেরকে আসলে ইউ উড হ্যাভ টু মেক আনঅফিসিয়াল পেমেন্ট, এবং তখন তারা অ্যালাউ করতো যে ওকে ডু দিস ডু দ্যাট অ্যালাউড। তো তখন বেসিক্যালি ওই ব্রিটিশ যে ছিল, মানে এটা কিন্তু ইটস এ নোন হিস্ট্রি যে ব্রিটিশ অফিসিয়ালসরা তারা যারা অনেকেই এখানে ছিল, দে বিকেম ভেরি করাপ্ট, এবং তারা এখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় থেকেই এই জিনিসটা ছিল। তো মানে গভর্নমেন্টের যতটুকু না অনেক সময় অনেক জায়গায় অনেক প্রবলেমস হতো, দ্য অফিসিয়ালস দেমসেলভস উড ক্রিয়েট আ লট অফ প্রবলেমস। লাগানেও যেরকম আমরা দেখেছি আসলে। তো দিস ওয়াজ অ্যানাদার ডিস্ট্রিক্ট অফিসিয়াল, আগের জন যার সাথে এনকাউন্টার করে উনি ঢুকেছিলেন, দ্যাট ম্যান ওয়াজ গন, দিস ওয়াজ অ্যানাদার ওয়ান। তো তো মানে যাকে এনকাউন্টার করে উনি ঢুকেছিলেন, তো সে তো অলরেডি মানে তাকে অনেক সহযোগী করতো। দ্য নিউ চ্যাপ হু কেম, হি ওয়াজ এ লিটল অ্যারোগেন্ট, হি ওয়াজ ভেরি অ্যারোগেন্ট, এবং সে বোধহয় ইন্ডিয়ার অন্যান্য জায়গায় কাজ করেছে, সেখানে হি অলওয়েজ স দ্যাট সবাই এত বেশি হুজুর হুজুর করে, এখানে হু ইজ দিস পার্সন, তো যার কারণে সেও একটু একটু বেশি সংঘাতপূর্ণ ছিল। তো তখন উনি মানে একটা খুব এনর্মাস অ্যামাউন্ট অফ মানি, আনরিজনেবল অ্যামাউন্ট অফ মানি চেয়ে বসেছে আর কি মজিউদ্দিন সাহেবের কাছে। তো তখন মজিউদ্দিন সাহেবের মেজাজটার কাছে খারাপ হয়ে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, আই উইল সি ইফ আই ক্যান কিপ ইউর ডিমান্ডস। এর মধ্যে বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে যে ওই ব্রিটিশ অফিসিয়ালের family members and some more family members, not only just their wife, daughter, I think some আরও বেশ অনেকে came to visit from England. তো they all came to visit from England, এবং তারা ওখানে ছিল। তো তখন বেসিক্যালি চৌধুরী নসিরুদ্দিন বিশ্বাস উনি ভেরি ইন্টেলিজেন্ট, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উনি খুব মানে যার উপর উনি রেগে যেতেন তখন হি উড লাইক রিয়েলি টার্গেট দ্য পারসন। তো তখন উনি যেটা করলেন সেটা হচ্ছে যে ফুল ডায়মন্ড সেট, এটা কিন্তু একটা মজার গল্প আছে, একটা বিরাট ডায়মন্ড সেট মানে ফর দ্য ওয়াইফ, ফর দ্য ডটার, ফর আরও কাপল অফ আদার ফিমেল ফ্যামিলি মেম্বার্স হু ওয়াজ ওভার দেয়ার,